মিউচুয়াল ফান্ডে এসআইপি তো আমরা সকলেই করি, আর যারা আমার ভিডিও রেগুলার ফলো করছেন তাদেরকে আমি এতবার এসআইপি করুন বলেছি যে তারা বিরক্ত হয়ে একটা দুটো এসআইপিতে হয়তো করেই নিয়েছেন। এবার অনেকেই বলেন যে এসআইপি এর থেকেও লামসাম করলে নাকি বেশি রিটার্ন পাওয়া যায়। আবার অনেকে বলেন যে এসআইপি তো নর্মাল করি, তার সাথে সাথে মাঝে মধ্যে যখন মার্কেট ফল করে তখন একটু আধটু লামসাম করলে বেটার রিটার্ন পাওয়া যায়। এবার এটা নিয়ে কিন্তু খুব ডিবেট রয়েছে যে কোনটাতে বেশি রিটার্ন পাওয়া যায় বা কোন স্টাইলে ইনভেস্ট করলে আপনিও বেটার রিটার্ন নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন এই প্রসঙ্গে আমি আপনাকে 3 বন্ধুর একটা স্টোরি শোনাই। রমেন, সুমন আর তপেন, এই 3 জন ছিল বেস্ট ফ্রেন্ড। এরা একসাথেই ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে এবং তারা পড়াশোনাও একসাথে করেছে, কলেজও একসাথেই করেছে। লাকিলি রমেন, সুমন আর তপেন এই 3 বন্ধুই 2015 সালে জব পেল। মোটামুটি স্যালারি একই রকম ছিল এদের। এবার এরা একদিন বসে এক জায়গায় ডিসাইড করলো যে অনেক দিন তো হলো, আমরা ছোটবেলা থেকে প্রচুর খরচা তো করলাম, এবার থেকে আমরা একটু ইনভেস্টমেন্ট স্টার্ট করবো। সো অনেক ডিসকাশন করার পরে এরা সিদ্ধান্ত নিল যে আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপি করবো। কোন মিউচুয়াল ফান্ডে করবো? যে সিম্পলি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে আমরা এসআইপি করবো এবং লং টার্মে এই এসআইপি আমরা চালু রাখবো। এই 3 বন্ধু মিলে যখন এই জিনিসটা ডিসকাস করছিল তখন এরা বললো যে আমরা 3 বন্ধু 3 জন আলাদা আলাদা অ্যাপ্রোচে আমরা এসআইপি করবো। তার মধ্যে রমেন বলল যে আমি বাবা এত কিছু বুঝি না, আমি সিম্পল প্রত্যেক মাসে মাসে 5,000 টাকা করে ইনভেস্ট করব, আমি লং টার্মে 5,000 টাকায় ইনভেস্ট করে যাব। সুমন বলল আমি এসআইপি তো যেমন করছি তার সাথে সাথে আমার যেমন ইনকাম বাড়বে সেরকম করে মাঝে মাঝে আমার এই এসআইপি অ্যামাউন্টও প্রত্যেক বছর বাড়াবো, মানে এটাকে বলা হয় স্টেপ আপ এসআইপি। আর তপেন একটু স্টক মার্কেটের বিষয় জানতো, সে মাঝে মধ্যে ট্রেডিংও করতো। তপেন জানে যে কীভাবে নিফটি 50 চার্ট দেখতে হয়, কীভাবে ক্যান্ডেল অ্যানালাইজ করতে হয়, এগুলো তপেন জানে। তো তপেন বলল তোরা যেমন এসআইপি করছিস কর, আমিও তোদের মতো নর্মাল এসআইপি করব, কিন্তু সঙ্গে আমি স্টেপ আপ করবো না। আমি যেমন মার্কেট ক্র্যাশ করবে বা যখন মার্কেট ফল করবে আমি মাঝে মধ্যে একটু করে লামসাম করব। তো রমেন, সুমন আর তপেন এই 3 বন্ধু পরস্পরকে একটা চ্যালেঞ্জ দিল যে দেখি তো আজ থেকে 10 বছর পরে বেটার রিটার্ন কে নিয়ে আসতে পারে। রমেন যে রেগুলার এসআইপি করছে, সুমন নাকি স্টেপ আপ এসআইপি করছে, আর তপেন যে এসআইপি এর সাথে সাথে ক্র্যাশের মধ্যেও লামসাম ইনভেস্ট করছে। কে বেটার রিটার্ন নিয়ে আসতে পারবে? একটু গেস করে বলুন তো আপনার কি মনে হয় যে কে বেটার রিটার্ন নিয়ে আসতে পারবে? দেখুন, এর আগের ভিডিওতেও আমি চার্ট দেখিয়ে এগুলো বলেছি, কিন্তু আজকে উইথ রিয়েল টাইম ডেটা আপনাদের সাথে এই জিনিসটা ডিসকাস করব যে এই 3 বন্ধুর মধ্যে অ্যাকচুয়ালি উইনার কে হচ্ছে। তো চলুন, এর জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে এবং সেখানে আমি একটা এক্সেলের মাধ্যমে আমরা শো করব যে রমেন, সুমন আর তপেন এই 3 জনের ডিফারেন্ট এসআইপি এর স্টাইলে কে বেটার রিটার্ন লাস্ট অব্দি নিয়ে আসতে পারছে। তো চলুন প্রথমে আমরা রমেনের সম্বন্ধে ডিসকাস করি। দেখুন, এখানে আছে মান্থ, এখানে আছে নিফটি 50 লেভেল, এখানে আছে কারেকশনটা নিয়ে পরে ডিসকাস করছি, এখানে আছে এসআইপি অ্যামাউন্ট, আর এখানে আছে লামসাম অ্যামাউন্ট, এখানে আছে টোটাল ইনভেস্টমেন্ট, আর এখানে আছে ইউনিট স্পট, টোটাল ইউনিট স্পট আর পোর্টফোলিও ভ্যালু। তার মানে কি এখানে আমাদের কাছে ডেটা রয়েছে 2015 সালের জানুয়ারি মাস থেকে এবং এই ডেটাটা আমাদের কাছে 2025 সাল অবধি রয়েছে। তো চলুন আমরা এখানে রমেনের সম্বন্ধে ডিসকাস করছিলাম। তো রমেন এখানে এসআইপি করছে 5,000 টাকা। সে 5,000 টাকা প্রথমে জানুয়ারি মান্থেও এসআইপি করছে 2015-তে, ফেব্রুয়ারি মান্থেও, মার্চেও, এপ্রিলেও, জুন, জুলাই, আগস্ট প্রত্যেকটা মান্থেই সে 5,000 করে ইনভেস্টমেন্ট করছে। আর সে যেহেতু কোনো লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করছে না, তাই আমরা লামসাম অ্যামাউন্ট এখানে 0 দিয়ে দিয়েছি। তাহলে রমেনের কি হচ্ছে, প্রথমে এসআইপি করলো 5,000 টাকা, তার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো 5,000 টাকায়। সে ওই 5,000 টাকায় কতগুলো ইউনিট স্পট করলো, মানে আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তো মিউচুয়াল ফান্ডের ন্যাব এর একটা ইউনিট বটস হয়, সো সেখানে ন্যাবের ডেটা দেওয়া আছে, সে 0.07% ইউনিট স্পট করলো। সে টোটাল অ্যামাউন্ট ইনভেস্ট করলো 5,000 টাকা। নেক্সট আবার 5,000 টাকা বাড়লো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 10,000 টাকা। আবার 5,000 বাড়লো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো তার একটু বাড়লো। আবার 5,000 টাকা ইনভেস্ট করলো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট তার একটু বাড়লো। এমনি করে সে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ধীরে ধীরে বাড়াতে থাকলো। এবার কি হলো, এমনি করে সে লং টার্মে রেগুলার 5,000 করে ইনভেস্টমেন্ট করতে থাকলো। মনে রাখবেন, সে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 টাকাও বাড়ায়নি, সে 5,000 করে ইনভেস্টমেন্ট করেছে। তাহলে দেখি তো যে ওভার দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, মানে আজ থেকে 10 বছর পরে সে কত টাকা রিটার্ন জেনারেট করতে পারলো। মানে এমনি করে যদি সে 5,000 করে দিয়ে যায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2025 সালের ফেব্রুয়ারি মাস অবধি সে 5,000 টাকা ইনভেস্ট করলো। তাহলে সে ফাইনালি সে টোটাল ইনভেস্টমেন্ট কত করলো, সে টোটাল ইনভেস্টমেন্ট করলো 6 লাখ টাকা, আর তার ফাইনাল অ্যামাউন্ট কত হলো 11 লাখ টাকা। মানে সে এক্সট্রা রিটার্ন কত জেনারেট করলো, 83% সে রিটার্ন জেনারেট করতে পারলো। সো তার XIRR রিটার্ন কত হলো 11.51%। এবার চলুন এই সেম জিনিসটাই আমরা সুমনের সাথে করব। সুমন কি বলেছিল যে সে যেমন স্যালারি ইনক্রিজ হবে সে তার এসআইপি অ্যামাউন্টটা বাড়াবে। আমরা ধরে চললাম সে প্রতি বছর যা ইনভেস্ট করছে তার 10% করে অ্যামাউন্ট বাড়াচ্ছে, মানে স্টেপ আপ করছে। তার মানে কি সে এখান থেকে সাপোজ এটা হচ্ছে 2015 সাল, সে গোটা 2015 সাল অবধি সে ইনভেস্টমেন্ট কত করলো, সে ইনভেস্টমেন্ট করলো 5,000 করে। কিন্তু যেই 2016 সাল চলে এলো সে ইনভেস্টমেন্ট করলো 5,500, মানে এখান থেকে 10% তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়ালো। মানে এটা কত হলো 5,500। তো এই 5,500টা সে কতদিন ইনভেস্ট করলো, সে পুরো 2016 সাল অবধি সে 5,500 করে প্রত্যেক মাসে সে ইনভেস্ট করতে করলো।
এবার কি 2017 সালে গিয়ে সে এই 5500 যে অ্যামাউন্টটা ছিল তারও আবার 10% ইনক্রিজ করলো, মানে এমনি করে 10% সে বাড়াতে থাকলো। কারণ কি আলটিমেটলি আপনার তো গ্রোথ আসবে, সো আপনি যেমন যেমন গ্রো করবেন সেরকম সেরকম আপনার স্যালারিও ইনক্রিজ হবে এবং তার সাথে সাথে আপনি ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াবেন। তাই সুমন তাই করলো, সুমন তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে থাকলো। এরপরে 2017 সাল থেকে সুমন ইনভেস্ট করলো 6050 টাকা, মানে এখান থেকে 5500 থেকে 10% বেশি। তো 6050 টাকা কতদিন ইনভেস্ট করলো? সে ইনভেস্ট করলো এই সেম অ্যামাউন্ট ইনভেস্ট করলো পুরো 2017 সাল অবধি, মানে 2017 সালের ডিসেম্বর মাস অবধি সে 6050 ইনভেস্ট করলো। এরপরে সে ডিসেম্বরে গিয়ে আবার মানে সে নেক্সট ইয়ারের 2018তে গিয়ে জানুয়ারি মাস থেকে সে আবার 10% ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিল। তাহলে কত হলো? 6655। তাহলে এখান থেকে সে ইনভেস্টমেন্ট করতে লাগলো 6655। তাই চলে নেই 6655 পুরো 2018 সাল অবধি সুমন ইনভেস্টমেন্ট করছে। তা আমরা এখানে এন্ট্রি করে দিলাম এখানে। এবার সে 2019-এ গিয়ে আবারও তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিল। তা সে কত ইনভেস্ট করলো 2019 থেকে আবার 10% বাড়িয়ে দিল। তাহলে কত হলো এবার? 7320 অ্যামাউন্ট সে ইনভেস্টমেন্ট করতে লাগলো। সে এইভাবেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়াতে থাকলো। সো এরকম করে 10% করে এভরি ইয়ার বাড়াতে থাকলো। আমি এটা ফিল আপ করে দিচ্ছি পুরোটা আপনাদের জন্য। সো আমি আপনাদের জন্য বাকিগুলো ফিল করে দিলাম। সে প্রত্যেক বছর এমনি করে 10% করে বাড়িয়ে ফাইনাল অ্যামাউন্ট 2025 সালে এসে সে ইনভেস্ট করতে লাগলো 12,965 টাকা। তাই এইভাবে ইনভেস্ট করে তার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো? সে টোটাল ইনভেস্ট করলো 9,58,000 টাকা এবং তার ফাইনাল পোর্টফোলিওর ভ্যালু কত হলো? 16 লাখ টাকা। তাহলে তার XIRR কত করে হলো? 11.44%, মানে সে এভরি ইয়ার 11.44% অন অ্যান অ্যাভারেজ রিটার্নসে কামিয়েছে। আর তার অ্যাবসলিউট রিটার্ন কত হলো? 68% রিটার্ন এলো। মানে আগেরটা আমরা দেখেছিলাম 83% রিটার্ন, এটাতে দেখলাম 68% রিটার্ন। তাই স্টেপ অফ SIPতে এখানে কিন্তু কমে গেল রিটার্নটা। তাহলে কি দেখলাম যে রমেন যে রেগুলার SIP করছিল তার তুলনায় সুমনের রিটার্ন একটু কম এলো, কিন্তু XIRR মোটামুটি একই রকম থাকলো, অ্যাভারেজ রিটার্ন মোটামুটি একই থাকলো, কিন্তু তাও অ্যাবসলিউট রিটার্ন তার কিন্তু একটু কম চলে এলো। এবার আমরা দেখবো তপেন যে বলেছিল যে আমি নর্মাল SIP করব, তার সাথে সাথে মার্কেট যখন ফল করছে তখন আমি ইনভেস্টমেন্ট করব। এবার তপেন এই সময় কিন্তু একটা রুল নিজের মনে ভেবে নিয়েছিল, যেটা বন্ধুদেরকে বলেনি। রুলটা কী ছিল? তপেন তো রেগুলার 5000 করে SIP করছিলই, কিন্তু তপেনের কাছে কিছু আইডেল ক্যাশ পড়েছিল। মানে তপেনের কাছে 10 লাখ টাকা অ্যামাউন্ট ছিল। সে ভেবেছিল যে সেই 10 লাখ টাকাটা যখন মার্কেট ক্র্যাশ করবে তখন সে ইনভেস্টমেন্ট করবে লামসাম, কিন্তু রেগুলার SIP যেমন চলছে তার স্যালারির টাকা থেকে ওটা চলতে থাকবে। এবার সে এর জন্য একটা রুল বানিয়েছে। সে দেখেছিল, সে অবজার্ভ করেছিল, সে তো রেগুলার স্টক মার্কেটে ট্রেডও করতো, তো সে অবজার্ভ করেছিল যে মার্কেট নর্মাল সিচুয়েশনে 9 থেকে 10% মাঝে মধ্যেই কারেক্ট করে। আর খুব কম সময় আছে যে মার্কেট 15 থেকে 16% কারেক্ট করে 2-1 বছর অন্তর। আর অনেক সময় মার্কেট 20%-এর উপরেও ক্র্যাশ করে যায়। আর কোনো আনফোর্সিন সিচুয়েশন যদি আসে মার্কেটের মধ্যে তখন সেক্ষেত্রে মার্কেট ক্র্যাশ করে যায় 30 থেকে 35% অবধি। তাই তপেন ঠিক করলো যে তপেন নির্দিষ্ট একটা পার্সেন্টেজে সে তার টাকাগুলোকে পার্ক করবে। কোন টাকাটা? যেটা তার ওই 10 লাখ ব্যালেন্স পড়েছিল। এবার এক্ষেত্রে আপনারা একটা প্রশ্ন করবেন যে এই 10 লাখ ব্যালেন্স যেটা পড়েছিল সেই টাকাটা ততদিন কোথায় রেখেছিল যখন সে মার্কেটে ইনভেস্ট করছে না? দেখুন, আমি সবসময় বলেছি যে আপনি এই যে অ্যামাউন্টটা আছে, যেটা আপনি আইডেল ক্যাশ বা যেই টাকাটা আপনি লামসামের জন্য রাখতে চান, ক্যাশ তো হোল্ড করতে আমি সবসময় বলি, সেই টাকাটা আপনি কোনো লিকুইড ফান্ডের মধ্যে রাখতে পারেন, লিকুইড মিউচুয়াল ফান্ড, যেখানে একদিনের মধ্যে টাকা তুলতে পারবেন। আবার কোনো ডেট ফান্ডের মধ্যেও রাখতে পারেন, বা ফিক্সড ডিপোজিটের মধ্যেও আপনি এই টাকাটা রাখতে পারেন। দেখুন, ক্যাশ যদি আপনার হাতে না থাকে তাহলে অপরচুনিটির সুযোগ আপনি নিতে পারবেন না। আর আপনাকে এই সমস্ত টাকা পার্ক করার জন্য বা এই সমস্ত টাকা ইনভেস্ট করার জন্য আপনার কিন্তু প্রয়োজন একটা ডিম্যাট অ্যাকাউন্টের। তার ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে যান, ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেসে অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আমি পার্সোনালি নিজেই আমার ইনভেস্টমেন্টের জন্য অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, আমার SIP এর জন্য অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, আবার স্টক মার্কেটে ট্রেড করার জন্য, চার্ট দেখার জন্য, সব কিছুর জন্য আমি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি। আমার প্ল্যাটফর্মটা খুবই ভালো লাগে, তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো যে এখনই যান, ফ্রিতে, কোনো চার্জ লাগবে না, আপনার অ্যাকাউন্ট 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনারা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন। তপেন মনে মনে ভেবে রেখেছিল যে তপেন যখন মার্কেট 9 থেকে 10% কারেক্ট করবে তখন তার যে লামসামের অ্যামাউন্টটা রয়েছে মানে 10 লাখ টাকা, তার 10% ইনভেস্ট করবে। মার্কেট যখন 15 থেকে 16% কারেক্ট করবে সে তার অ্যামাউন্টের 25% ইনভেস্ট করবে। আর মার্কেট যখন 20 থেকে 21% কারেক্ট করে যাবে তখন সে তার অ্যামাউন্টের একটা বড় পার্সেন্টেজ মানে 50% টাকা সে ইনভেস্ট করবে। আর মার্কেটে যদি কোনো আনফোর্সিন সিচুয়েশনসে পেয়ে যায়, এরকম একটা সুযোগ সে পেয়ে যায়, যদি মার্কেট 30 থেকে 31%-এর উপরে ক্র্যাশ করে যায়, তা সেক্ষেত্রে সে তার টাকার আর বাকি রিমেনিং 15% ইনভেস্ট করবে। এই স্ট্র্যাটেজিতে সে তার ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করলো। তো চলুন এই সেম স্ট্র্যাটেজিতে আমি তপেনের ইনভেস্টমেন্ট জার্নি আপনাদের সাথে শেয়ার করি। তো তপেন কি করলো যে SIP অ্যামাউন্ট সেম রাখলো, যেমন রমেন করছিল সেরকম তপেনও 5000 টাকা SIP করলো। তপেন প্রত্যেকটা মান্থেই 5000 টাকা করে SIP করলো। SIP অ্যামাউন্ট কিন্তু তপেন বাড়ালো না। আর সে কী করলো, এবার দেখুন একটা সিচুয়েশন যে যখন মার্কেটটা লাইফ টাইম হাই করেছে
তখন আমি এখানে একটা এন্ট্রি দিয়ে রেখেছি যে নিউ লাইফ টাইম হাই, মানে এই লেভেলটা ছিল মার্কেটের লাইফ টাইম হাই। এরপর থেকে মার্কেট কিন্তু দেখুন ফল করতে লেগেছে 8,900 থেকে 8,400, 8,100, 8,400 এরকম। তো আমরা কি করব যে মার্কেটের যখন যেই লেভেলে মার্কেটের পিক হচ্ছে, মানে মার্কেট যখন টপ লেভেল ক্রিয়েট করছে, তারপরে যখন মার্কেট ফল করছে সেই ফলগুলোকে আমরা ধরবো। এবার টপেনের নিয়ম অনুসারে 9 থেকে 10% ফল ধরবো, 15 থেকে 16% ফল ধরবো, 20 থেকে 21% ফল ধরবো, আর 30 থেকে 35% ফল আমরা এখানে ধরবো। তো চলুন দেখি মার্কেট এই যে পিক মানে 8,900 এই পিক থেকে দেখুন 2015 সালের অক্টোবর মাসে 9 থেকে 10% কারেক্ট করলো। তারপর আবার 2016 সালে গিয়ে 15 থেকে 16%। এই 15 থেকে 16% ক্র্যাশটা কখন থেকে হয়েছে? এই কিন্তু লাইফ টাইম হাই থেকে, মানে এই যেই 8,900 লেভেল এখান থেকে কিন্তু 15 থেকে 16% কারেক্ট হয়েছে। আর এরপরে এই 8,900 লেভেল থেকেই আবার 2016 সালের ফেব্রুয়ারি মাসে এটা আবার কারেক্ট করেছে 20 থেকে 21%। তো এই তিনটে পার্টে কিন্তু রমেন তার ক্রাইটেরিয়া ওয়াইজ সে লামসাম অ্যামাউন্ট করবে। এতক্ষণ যে লামসাম অ্যামাউন্ট 0 ছিল, এবার রমেন কি করলো এই 2015 অক্টোবর মান্থে গিয়ে মানে সে তার যে 10 লাখ টাকা অ্যামাউন্ট ছিল তার 10% এখানে 9 থেকে 10% ইনভেস্ট করবে। তার 10% ইনভেস্ট করবে মানে কত টাকা? 1 লাখ টাকা। তাহলে আমরা এখানে 1 লাখ টাকা দিয়ে দেবো, 1 লাখ টাকা দিয়ে দিলাম। এবার নেক্সট ক্র্যাশ করেছে 15 থেকে 16%। 15 থেকে 16% যখন মার্কেট ক্র্যাশ করবে তখন সে বলেছিল যে 25% ইনভেস্ট করবে। তার মানে কি 10 লাখে 25% মানে কত? 2.5 লাখ টাকা। তাহলে এখানে 2.5 লাখ সে ইনভেস্ট করবে, তার 2.5 লাখ ইনভেস্ট হয়ে গেল। এবার যখন আমি যেমন ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি এখানে দেখুন ইনভেস্টমেন্টের টোটাল ইনভেস্টমেন্টের ভ্যালু কিন্তু বেড়ে গেল। বাকিগুলোতে 5,000 করে ইনভেস্ট হয়েছে, কিন্তু এখানে দেখুন যেমন ধরুন 1 লাখ টাকা বাড়িয়েছে তো 1,05,000 হয়ে গেল। এখানে যেমন 2.5 লাখ বাড়িয়েছে তো এখানে হয়ে গেল 2,55,000 টাকা। সো এরকম করে সে ইনভেস্টমেন্ট করছে। আর দেখুন 20 থেকে 21% সে একটা ফল পেয়ে গেছে। তো 20 থেকে 21% সে তার টাকার 50% ইনভেস্ট করবে, মানে 10 লাখে 50% মানে কত হলো? 5 লাখ টাকা সে ইনভেস্ট করবে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো 5 লাখ টাকা। আচ্ছা, মনে রাখবেন সে কিন্তু এসআইপি নর্মাল চলছে, মানে মার্কেট সিচুয়েশন যাই হোক না কেন এসআইপি কিন্তু 5,000 চলতেই থাকছে, ওটা কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু সে যখন মার্কেট ক্র্যাশ পাচ্ছে তখন সে ইনভেস্ট করছে। তাহলে এই তিনটে সিচুয়েশনে সে ইনভেস্ট করে দিল। দেখুন এরপরে কিন্তু আর মার্কেট তার পিক থেকে আর এই লেভেলে কিন্তু মার্কেট এখন 2-3% ডাউন হয়েছিল, এখানে আমরা ইনভেস্ট করবো না। হাইয়েস্ট ডাউন কি 6,900 লেভেল। এরপরে দেখুন বাড়ছে মার্কেট, আবার বাড়তে লাগলো। তাহলে আমরা এখানে কিন্তু আর এক্সট্রা লামসাম অ্যামাউন্ট কিন্তু ইনভেস্ট করবো না। এবার দেখুন মার্কেট গিয়ে আবার নিউ লাইফ টাইম হাই ক্রিয়েট করলো, মানে এর আগেকার নিউ লাইফ টাইম হাই কত ছিল? 8,900 লেভেল। এরপরে গিয়ে মার্কেট নিউ লাইফ টাইম হাই কত করলো? 9,173 লেভেল। তাহলে এখান থেকে দেখুন রেগুলার নিউ লাইফ টাইম হাই হচ্ছে। 2018 সালের মার্চ মাসে 9 থেকে 10% মার্কেট কারেক্ট করেছিল। তো একই রুল, ও কত রুল বলেছিল যে যখনই মার্কেট 9 থেকে 10% কারেক্ট করবে আমি 10% ইনভেস্ট করবো। তার 10% মানে 10 লাখের 10%, 10 লাখ টাকায় তো অ্যামাউন্ট ছিল। তো 10% মানে এখানে আমরা আবার 1 লাখ টাকা ইনভেস্ট করলাম। সেম প্রসেসে আমরা এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করে দিলাম। তাহলে আমাদের কাছে কত টাকা এখন অবধি ইনভেস্টমেন্ট করা হলো? দেখুন এখানে করেছিলাম 1 লাখ টাকা, এখানে করলাম 2.5 লাখ টাকা, তাহলে হলো 3.5 লাখ, আর 5 লাখ তাহলে কত হলো? 8.5 লাখ, আর এখানে আবার 1 লাখ করে দিলাম, তাহলে হলো 9.5 লাখ টাকা ইনভেস্ট। তাহলে আমাদের কাছে হাতে টাকা আছে মাত্র 50,000 টাকা। তো দেখি এরপরে আর কোনো ক্র্যাশ পাচ্ছি কিনা। এরপরে মার্কেট আবার লাইফ টাইম হাই। এরপরে দেখুন আবার এসে 2019 সালে একটা 20 থেকে 21% ক্র্যাশ, কিন্তু 2020 সালে যেটা কোভিডের সময় ক্র্যাশ হয়েছিল আমরা 20 থেকে 21% একটা ক্র্যাশ পেয়ে গেছি। এর থেকেও বেশি ক্র্যাশ হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম 20 থেকে 21% প্রথম ইনভেস্টমেন্ট আমরা করবো। আর আমাদের কাছে 10 লাখের মধ্যে আর কত রিমেনিং ব্যালেন্স পড়ে থাকলো? আর 50,000 টাকা মাত্র পড়ে আছে। তো কী করলাম? দেখুন 20 থেকে 21% রুল বলছে যে সে ইনভেস্টমেন্ট করতো 50%, কিন্তু আর তো 50% নেই, তার টাকা তো শেষ হয়ে গেছে, আনলিমিটেড ক্যাশ তো নেই। এবার দেখুন আপনি যদি এক্সট্রা ইনভেস্টমেন্ট করতে পারেন দেন ভালো, কিন্তু আমি ধরে চলছি যে 10 লাখ টাকাটা তার রয়েছে ফিক্সড ডিপোজিটে বা কোনো ডেট ফান্ডের মধ্যে, সেটা তার কনস্ট্যান্ট রয়েছে, সেটা চেঞ্জ হয়নি। দেখুন হিসাব মতো সেটা চেঞ্জ হবে, সেটা ফিউচারে গিয়ে বাড়তেও পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে সেটা কনস্ট্যান্ট রয়েছে। তার জন্য আমরা কী করলাম যে সেই 50,000 টাকাটাই এখানে এসে ইনভেস্টমেন্ট করে দিলাম। তো আমরা 50,000 ইনভেস্ট করে দিলাম। তো আমাদের এবার 10 লাখ টাকা কমপ্লিটলি শেষ হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? 5,000 করে এসআইপি, আর যখন মার্কেট ফল করলো তখন আমরা আমাদের রুল ওয়াইজ এখানে ইনভেস্টমেন্ট করলাম। এবার চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি আমাদের কাছে টাকা তো আর নেই, তো ইনভেস্টমেন্টের কথা আর ভাববোই না। এবার আমরা নিচে যাই, দিয়ে দেখি আমরা কত টাকা ইনভেস্ট করলাম। আমরা এখানে ইনভেস্ট করেছি এই প্রসেসে 16 লাখ টাকা ইনভেস্ট করেছি, আর আমাদের ফাইনাল পোর্টফোলিও ভ্যালু হয়েছে 40 লাখ টাকা। আর যেখানে আমাদের XIRR রিটার্ন কত এসেছে? 12.72%, মানে সব থেকে বেশি XIRR এসেছে। মানে যখন আপনি মার্কেটে ফল হচ্ছে তখন যদি আপনি ইনভেস্ট করেন আপনার XIRR সব থেকে বেশি পার্সেন্টেজে গ্রো করছে। তাহলে এবার আপনি বলবেন যে 1% তো গ্রো করলো, ওই 1 থেকে 1.5% করলো, আগেরটাই ছিল ওই 11.36, 11.4 এরকম, আর এটাতে হলো ওই 12.72, মানে ওই 1 থেকে 1.5% বাড়লো। 1 থেকে 1.5% কী এমন বাড়লো? তাহলে কি আবার প্রথমে আসি, প্রথমে কি হয়েছিল? প্রথমে রমেন পেয়েছিল ওই মোটামুটি 74% রিটার্ন, সুমন পেয়েছিল 68-69% রিটার্ন, আর তপেন পেয়েছে 151% রিটার্ন, মানে প্রায় 150% রিটার্ন তপেন কামিয়েছে। কিছুই নয়, এই তিনজন মিলেই কিন্তু এই নিফটি 50-তে ইনভেস্ট করছে।
কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্টের স্টাইল পরিবর্তন করার জন্য এরা কিন্তু একটা বেটার রিটার্ন জেনারেট করতে পারছে। তাহলে অ্যাকচুয়াল ডেটা আমাদেরকে কী শো করলো? অ্যাকচুয়াল ডেটা আমাদেরকে এটাই শো করলো যে এসআইপিতে আমাদের অবশ্যই টাকা গ্রো করে, অনেক পার্সেন্টেজের রিটার্নও আমরা কামাতে পারি অন অ্যান অ্যাভারেজ। স্টেপ আপ এসআইপিতেও সেখানেও একটা ভালো রিটার্ন আমরা কামাতে পারি। কিন্তু আমরা এসআইপি এর সাথে সাথে যদি যখন মার্কেট ফল করবে তখন যদি একটু বুদ্ধি করে আমরা একটু লামসাম অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারি, আর পার্টিকুলার রুলস যদি আমরা একটা সেট করতে পারি যে পার্টিকুলারলি 9 থেকে 10% পড়ে গেলে আমি আমার টাকার 10% লাগাবো, যেরকম টপেন করেছেন আপনি পুরো টপেনকে ফলো করতে পারেন। তো 9 থেকে 10% টপেন যেমন করেছে যে 10% লাগাবো, তারপরে 15 থেকে 16% গেলে টপেন বলেছে 25% লাগাবো, আর 20 থেকে 25% টপেন বলেছে আমি আমার লামসাম অ্যামাউন্টের 50% লাগাবো। আর এসআইপি যেমন সেরকম চলতে থাকবে। আর এই প্রসেসে যদি আপনিও ইনভেস্ট করেন তাহলে আপনিও কিন্তু বেটার XIRR রিটার্ন জেনারেট করতে পারবেন। ওই 1 থেকে 1.5%কে যদি কম ভাবেন তাহলে কিন্তু ভেবেন না। আর আমি সবসময় আপনাকে আমার ভিডিওতে বলি যে অ্যাভারেজ রিটার্নের দিকে ফলো করুন, অ্যাভারেজ রিটার্নের দিকে ফলো করুন। আর আপনারা ভাবেন যে 1 থেকে 1.5% রিটার্ন কি এমন রিটার্ন? তাহলে দেখলেন তো যে টপেন কত হলো, টপেনের 151% রিটার্ন এলো, যেখানে বাকি দুই বন্ধুর রিটার্ন এলো এই 68%, 74% এই ধারে কাছে। কিন্তু টপেনের অ্যাবসলিউট রিটার্ন হলো 151%, যেটা অনেক বেশি রিটার্ন। তাহলে 10 বছর পরে যখন 3 বন্ধু আবার বসলো তার রিটার্ন ক্যালকুলেট করতে, বাকি দুজনের মাথায় হাত পড়ে গেল। তারা বলো, ইস আমিও যদি তোর মতো ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমারও রিটার্ন এতটাই গ্রো করতো। তাহলে আপনাকেও যেন এই আফসোস না করতে হয়, তার জন্য এই সেম প্রসেস আপনিও ফলো করতে পারেন। আর যারা স্টক মার্কেটের সম্বন্ধে অ্যাক্টিভলি বোঝেন না তারা নর্মাল এসআইপি করেও কিন্তু একটা রিটার্ন ক্রিয়েট করতে পারবেন। আর এই সব কিছু করার জন্যই প্রয়োজন আপনার ডিম্যাট অ্যাকাউন্টের। তাই ফ্রিতে ডেসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ালের লিঙ্ক থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং সেখানে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দিন। দেখুন, আমি সবসময় বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আর ইনভেস্টমেন্ট স্টার্ট করার পরে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে। তাই অবশ্যই ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করে দিন। আর এই সিমিলার প্রসেস আপনিও ফলো করতে পারেন। তা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি, একটু ডেটা ব্যাক রিসার্চ আপনাদের সাথে যাওয়ার চেষ্টা করেছি। যদি এই ভিডিও থেকে আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন, তাদেরকেও এটা জানার সুযোগ করে দেবেন যে কী প্রসেসে উইথ ডেটা ব্যাক রিসার্চ আপনাকে শো করেছি। এখানে আমি এমন কিছুই হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিইনি যে এটা হলে ওটা হতে পারতো, ওটা হলে এটা হতে পারতো। আমি এক্স্যাক্টলি নিফটি ফিফটি ডাইরেক্টলি লেভেল থেকে আপনাকে দেখিয়েছি, এক্স্যাক্ট যে রিয়েল টাইম ডেটা ছিল সেখান থেকে আপনাকে দেখিয়েছি। তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।